সবাই চলে আসুন। শুভ অপরাহ্ন। জয়েন করে ফেলুন। 44তম বিসিএস এর প্রিলিমিনারির প্রথম ব্যাচের প্রথম ক্লাস আমি আশিস কুমার বাগচি। বানান এটাই হবে, হ্যাঁ, বাংলা বানান এটা। অনেক সময় পরীক্ষা আসতে পারে। 29-30তম বিসিএস সাধারণ শিক্ষা। বিসিএস এর কথা দুইবার বললাম এই কারণে যে বিসিএস এর অভিজ্ঞতা আছে। 6বার বিসিএস ভাইবা দিয়েছি, প্রিলি রিটেন ভাইবা পাস করেছি, 2বার শিক্ষা ক্যাডার পেয়েছি, 4বার নন ক্যাডার পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। জানি খুব কম, তবে যতটুকু জানি ডেলিভারি ভালো দিতে পারি। 2001 সাল থেকে 2008 সাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের ক্লাস নেই। 2008 সাল থেকে এই পর্যন্ত বিসিএস এর প্রিলিমিনারি রিটেন ভাইবা বিসিএস এর ক্লাসগুলো নেই। তো জানি খুব কম, যতটুকু জানি ডেলিভারি ভালো দিতে পারি। একটু লেকিংস আছে, বাড়ি গোপালগঞ্জ বিধায় একটু আঞ্চলিক কট চলে আসে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে কিছু কিছু আঞ্চলিক কয়েকটা ভাষণটাকে আরো বেশি সমৃদ্ধ করেছে। আশা করি আমার এই আঞ্চলিক ওয়ার্ডও এই ক্লাসটাকে অনেকটা সমৃদ্ধ করবে। তো আপনারা যারা 44তমতে রেজিস্ট্রেশন করেছেন মার্চ ফরওয়ার্ডে, তাদেরকে স্বাগত জানাই। আমাদের শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা মার্চ ফরওয়ার্ডের বাদল সৈয়দ স্যার এবং সিইও আমাদের ওবায়দ স্যারের পক্ষ থেকে এবং মার্চ ফরওয়ার্ডের সকল শুভানুধ্যায়ীর পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগত। মার্চ ফরওয়ার্ড এবার বিসিএস পিলি রিটেনে প্রমাণ করেছে যে মার্চ ফরওয়ার্ডের তথ্যগুলো এবং বই, লেকচার শিট, প্রত্যেকটা জিনিস স্টুডেন্টের কতটুকু উপকার করেছে সেটা আপনারাই বুঝতে পারবেন। তো আজকে আমি বিসিএস এর ভূগোল ক্লাসটা নিব। তো সেই ক্লাসের আগে জাস্ট একটু সামান্য আপনাদের বলি যে 449, 485, 401, 20, 355, হ্যাঁ, মোট হচ্ছে 1710টি। এই 455 জেনারেল ক্যাডার, এটা হচ্ছে প্রফেশনাল অবলিক টেকনিক্যাল ক্যাডার, এটা হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজ সমূহের জন্য। আর এইগুলো হচ্ছে 20টি হচ্ছিল মানে টিচার্স ট্রেনিং প্রশিক্ষণ কলেজ যেগুলো আছে সেগুলোর জন্য। আর 355টা হচ্ছিল গিয়া টেকনিক্যাল ক্যাডার, হ্যাঁ, মানে সরি কারিগরি শিক্ষা আর কি, এইভাবে লেখেন, কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষা সাধারণ শিক্ষা। আর 20টি হচ্ছে সরকারি প্রশিক্ষণ কলেজের জন্য। প্রশিক্ষণ শব্দটা দিলে বুঝতে পারবেন। তো আপনারা আস্তে আস্তে খুব সুন্দর করে আবেদন পত্র পূরণ করবেন। তো জেনারেল ক্যাডার এর মধ্যে একটু বলি যে 250টা আছে হচ্ছে প্রশাসনে, 50টা পুলিশে আছে, এরপরে 10টা আছে পররাষ্ট্রে, 11টা আছে 11টা করে, হিসাব নিরীক্ষায় 30টা, আনসারে 14টা, এরকম করে আর কি বিভিন্ন টেক গেছে। তো এরকম করে 1710 একেবারে কম না, কারণ প্রত্যেকবার প্রশাসনে প্রায় 300 থাকে, পুলিশে 100, এরকম। তো যাই হোক আর নক ভাই, কম হলেও সার্কুলার যারা স্টুডেন্ট ট্যালেন্ট তারাই কিন্তু বিসিএস এ মানে সব জায়গায় স্বাক্ষর রাখবেন, ঠিক আছে? তো এই 1710টার এই অভিযান নিয়ে আমরা শুরু করব। আমি এবার প্রায় 60 থেকে 70 জন লিখিত পরীক্ষার্থীদের টিপস গুলো দিয়েছি, যেগুলো ভাই 90% কমন পড়েছে। সুতরাং আপনারা যদি লেগে থাকেন, আমরা আশা করি এই ক্লাস লেকচার থেকে আপনারা উপকৃত হবেন। এর পরবর্তীতে আপনাদের পড়ালেখা তো অবশ্যই আছে। তো আমার ক্লাসের একটু বৈশিষ্ট্য বলি ভাই, জিনিসটাকে বেসিক, হ্যাঁ, বেসিক জিনিসটাকে বুঝাবো। এর পরবর্তীতে আছে শর্টকাট, এরপর আছে সুপার শর্ট, এরপরে আছে সুপার ডুপার মেথড,
এরপরে আছে ক্যাপসুল, এরপরে আছে ভ্যাকসিন, ভ্যাকসিন বা ইনজেকশন, হ্যাঁ। তারপরে আছে ঝাড়, তারপরে আছে ফু, পরবর্তীতে মাইকে ফু। একটু মজা করলাম, অর্থাৎ শর্টকাট, মানে বেসিক শর্টকাট, সুপার শর্ট, সুপার ডুপার মেথড, ক্যাপসুল, ভ্যাকসিন, ঝাড়, ফু, মাইকে ফু, অর্থাৎ যেভাবে হোক তথ্যটা আপনার মাথায় রাখবো, এইটুকু ইনশোর করতে পারি। বাংলাদেশ, আপনি পুরো বিসিএসটাকে যদি সাধারণ জ্ঞান মনে করেন, যেহেতু ভূগোল সাধারণ জ্ঞানের মধ্যে, পুরো বিসিএসটাকে আপনি সাধারণ জ্ঞান কিভাবে মনে করবেন দেখেন। বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল, এর পরবর্তীতে মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা, বাংলার যেগুলো প্রশ্ন, ইংলিশ সাহিত্য, ইংলিশ গ্রামার গুলো মুখস্থ করা লাগে, ইংলিশ। এর পরবর্তীতে আপনার কম্পিউটার, হ্যাঁ, দৈনন্দিন বিজ্ঞান, ডিএস, প্রত্যেকটা জিনিস আপনি সাধারণ জ্ঞানের মতন মনে করবেন। কেন সাধারণ জ্ঞানের মতন মনে করবেন ভাই? সাধারণ জ্ঞান সাধারণত সবার কাছে একটু সহজ হয়, সহজ মনে করে, ঠিক আছে? তো আমি চাই যে আপনারা সহজভাবে বিসিএসটাকে নেবেন, অত কঠিন করার দরকার নাই। অনেকে বিসিএস বিশাল কঠিন ব্যাপার, এরকম না। বিসিএসটাকে আগে বুঝতে হবে। যে কোনো বাংলাদেশের যে কোনো পরীক্ষা বা যা কোনো পড়ালেখা সিস্টেমে বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, সিলেবাসটা দেখে পড়ালেখা শুরু করবেন। আর কোচিং বা ট্রেনিং সেন্টার লাগে কেন? আমরা এই বিষয়ে এক্সপার্ট, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? ওই যে বারবার একটা কথা বলে যে ইলিশ মাছ কোথায়, ইলিশ মাছগুলো বেশি আছে, এটা তো মনে করেন যে যারা জেলে তারাই ভালো জানবে, শিক্ষকরা যারা এক্সপার্ট তারাই ভালো জানবে কোত্থেকে প্রশ্ন আসবে। আমার এই প্রথম ক্লাসটা থেকে গত বিসিএস এর 3টে প্রশ্ন আসছে, তো এই প্রথম ক্লাসটা আমি সুন্দর করে নিতে চাই। এর পরবর্তীতে আরেকটু মানে কথা বলবো, সেটা হচ্ছে ভাই, আমি দ্রুততার সাথে কথা বলি, ক্লাসটা রেকর্ড থাকবে, দরকার হলে আপনারা লিখে নেবেন, কিন্তু যেগুলো লেখার দরকার সেগুলো আমি আস্তে আস্তে বলবো। আর যদি আমি কমেন্ট করতে পারি না, কারণ একটা মোবাইল তো, যদি কোনো অসুবিধা হয় সাউন্ডে, তারপর লাইটে এখন কারেন্ট নাই, আজকে সারাদিন অন্ধকার, এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে আপনাদের আলোর মুখ দেখতে হবে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে আলোয় আলোকিত ঢাকা বিশ্ববিদ্যালয়, এরকম স্লোগান করে এই শতবর্ষ পালন করছে। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আমাদের এই ঢাবির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা এই অন্ধকার জগতে আছেন, এখান থেকে আমরা আলোকের পথে পদযাত্রা করব, সেই প্রত্যাশা নিয়েই শুরু করব। তো ভূগোল, একটা জিনিস মাথায় রাখবেন, ভূগোল আর ভৌগোলিক, হ্যাঁ, ভৌগোলিক দুটো বানান, গয়কারে গো আছে, ঠিক আছে? এই অনেকে গয়কারে গোদ না দেয়, অনেক সময় প্রিলিমিনারিতে ভৌগোলিক শব্দটা আছে। তো ভূগোলে আমাদের যে 10টি নম্বর রয়েছে, এই 10টি নম্বরের মধ্যে ভাই যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে 2-2 নম্বর, 5টা অধ্যায় আছে, হ্যাঁ। তো আমি সংক্ষেপে এই অধ্যায়গুলো বলি, আপনারা বুঝতে পারবেন। ভৌগোলিক, ভৌগোলিক 5টা এখানে লিখে কেন, ভূপ্রাকৃতিক 3, বাংলাদেশের, ওই বাংলাদেশের টুকু বাদ থাক, পরিবেশ 4, পরিবেশ পরিবর্তন 5, প্রাকৃতিক দুর্যোগ। যদি এইভাবে হেডলাইন দিয়ে দেই, এই 5 দুগুণী 10, 2 করে, ঠিক আছে? 2 করে নম্বর আছে। আগে সিলেবাসটা বোঝেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ বাংলাদেশটা কোথায় অবস্থিত, ভূপ্রাকৃতিক, টারশিয়ারি, প্লাইস্টোসিন, এর পরবর্তীতে মানে পলল সমভূমি। এই যে এবার আসছে যে বিভিন্ন এই ভূগোল থেকে এই ভূপ্রাকৃতিক থেকে মানে প্রশ্ন আসছে। এরপরে বাংলাদেশের পরিবেশ,
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন পরিবেশ, এই গ্লাসগো সম্মেলনে আমার ফেসবুক ওয়ার্ল্ড মানে ফেসবুক পেজেও এই পরিবেশ পরিবর্তন গ্লাসগো সম্মেলন COP26 নিয়ে অনেক সুন্দর একটি আলোচনা আছে। আপনাদের ক্লাসটাও অনেক সুন্দর করে নেব। এরপর প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পের প্রকোপ বাড়তেছে, এটা কিন্তু পরীক্ষা আসছে, ঠিক আছে। এর পরবর্তীতে উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। এর এই যে পাঁচটা বিষয়, এই প্রথম ক্লাসটা থেকে আপনাদের পাঁচটি মানে তিনটি প্রশ্ন আসে। এর পরবর্তীতে ভূগোলে যেটা আর কি একদম ডাইরেক্টলি দেয়া নাই সেটা হচ্ছে ভাই সৌরজগৎ। হ্যাঁ, সৌরজগৎ যেটা আমরা দিয়েছি সিলেবাসে, আমাদের প্রথম ক্লাসই হচ্ছে দ্রাঘিমা অক্ষরেখা এগুলো দিয়ে। তো আমি প্রথম ক্লাসটা, আপনাদের মোট 4টে ক্লাস আছে এই আমাদের সিলেবাসে, তো ভৌগোলিক অবস্থানটা আছে 3য় নম্বরে। তো আমি ওইটা প্রথম নম্বরে ক্লাসটা নিয়ে দুটি ক্লাস, প্রথম এবং সেকেন্ড ক্লাসটা সৌরজগৎ নেব, তাহলে আমি আরেকটা ক্লাস বেশি নিতে পারবো। একটা নেব পরিবেশ পরিবর্তন নিয়ে, আরেকটা ভূপ্রাকৃতি নিয়ে, আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। মানে আপনারা 4টে ক্লাসের জায়গায় 6টা ক্লাস পাইলে পারে ভূগোল নিয়ে একটা সুন্দর আলোচনা পাবেন। আমি আশা করি একটা স্ক্রিনশট দিয়ে নেন। অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সীমানা, এই প্রথম অধ্যায়টা রয়েছে ভূপ্রাকৃতিক বা ভৌত অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ। এরপরে পরিবেশ, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, সৌরজগৎ। ভৌগোলিক অবস্থানটা নেব কেন? কারণ আমি আপনাদের বাংলাদেশও ক্লাস নেই, আপনাদের ব্যাচে পড়তে পারে নাও পড়তে পারে। তো বাংলাদেশ ক্লাসে এই বাংলাদেশের যে ক্লাস প্রথমটা ভৌগোলিক অবস্থানটাও সেই ক্লাস, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। এখান থেকে 3টে প্রশ্ন আসে বিদেই প্রথম ক্লাসটা নেই। জীবনে প্রথম প্রেম, প্রথম বিয়ে, প্রথম ক্লাস, এগুলো স্মরণ থাকে। তো প্রথম ক্লাসটা খুব ইম্পর্টেন্ট নেই, যার কারণে আপনাদের যাতে ওই প্রশ্নগুলো পারেন। তো আমরা বাংলাদেশ সম্পর্কে জানবো। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বাংলাদেশ, এটা ভূগোলেরও একটা ক্লাস, বাংলাদেশ বিষয়বলিরও একটা ক্লাস। সুতরাং আমাদের আজকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই সম্পর্কে ক্লাসটা নেব। তো আপনাদের প্রথমে বলি যে ডিসেম্বর মাস মহান স্বাধীনতার মাস, বিজয়ের মাস। তো বাংলাদেশ এই 16ই ডিসেম্বর সারা পৃথিবীর বুকে একটা মানচিত্র বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করে এই ক্লাসটা নিতে চাই, এবং 30 লক্ষ শহীদ, এছাড়া প্রত্যেক বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। 75, এর পরবর্তীতে 21 আগস্ট, যারাই দেশের জন্য বিভিন্ন জায়গায় প্রাণ দিয়েছেন, চার নেতা, সবাইকে শ্রদ্ধা ভরে নিবেদন করছি। তো বাংলাদেশটাকে আগে ভৌগোলিক অবস্থান আমরা এইভাবে শিখব। বাংলাদেশ হচ্ছে ভাই, যেমন পৃথিবীতে রয়েছে 197টা দেশ, ব্যাপারটা বুঝছেন? 197টির মধ্যে 195টা হচ্ছে স্বাধীন, এর মধ্যে 193টা হচ্ছে জাতিসংঘের সদস্য। তো আমি প্রথম ক্লাসটায় আপনাদের একটু মোটিভেশন দেওয়ার জন্য, জাস্ট যেহেতু মানে ভূগোল বলতে ভাই পুরো পৃথিবীটা রয়েছে, এরপরে আন্তর্জাতিক বিষয়ে বলি বৈশ্বিক ইতিহাস রয়েছে, ঠিক আছে। তো ভূগোল বলতেও পুরো পৃথিবী বোঝায়, বৈশ্বিক ইতিহাস বলতেও পুরোটা পৃথিবী বোঝায়। এই কারণে আপনাদের জাস্ট একটু মোটিভেশন দেওয়ার জন্য যে এই 197টা দেশ, এইটাও মানুষ আয়ত্ত করতে পারে, সেটা আমি সংক্ষেপে বলি। আপনার উত্তর আমেরিকা আছে 23টি রাষ্ট্র, ঠিক আছে। দক্ষিণ আমেরিকায় 12টি রাষ্ট্র, আফ্রিকা আছে 54টি রাষ্ট্র, ইউরোপে আছে 48টি রাষ্ট্র, 44, তাইওয়ান আর ফিলিস্তিন দুটো ধরলে পারে 46টি রাষ্ট্র হচ্ছে এশিয়া, 14টি রাষ্ট্র হচ্ছে ওশেনিয়া মহাদেশে, আর অ্যান্টার্কটিকা মহাদেশের 90% বরফ, যারা বাস করে পর্যটক হিসেবে আসে। তো এই এশিয়া মহাদেশে রয়েছে আমাদের বাংলাদেশের অবস্থান। তাহলে বাংলাদেশ কোন মহাদেশের? এশিয়া মহাদেশের, একদম ক্লিয়ার বিষয়, ঠিক আছে। তো এশিয়া মহাদেশের 44টি স্বাধীন, 2টি স্বাধীন না, তাইওয়ান এবং ফিলিস্তিন, এই মোট 46টি রাষ্ট্র রয়েছে। তো আমি প্রত্যেকটা এই 197টা দেশ আমার ফেসবুকে পেজে আছে, আমি মাত্র 2.5 মিনিটে এইগুলো বলতে পারি। আপনাদের জাস্ট
এশিয়া মহাদেশ, আমরা শুধু শুধু এই টাইমটা আমি মানে এনার্জি লস করতে চাই না, শুধু আমি এশিয়া মহাদেশের গুলো আপনাদের একটু শোনাবো। এখানে আছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ব্রুনাই, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান, সৌদি আরব, ইয়েমেন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, সাইপ্রাস, তুরস্ক। দু একটা বাদ থাকতে পারে, এটা সিরিয়ালি আর কি। তো এই যে হয়ে গেল গিয়া এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলো। তো আপনারা পুরো পৃথিবী জানলে, অনেকে বলে ভাই দেশ রাজধানী পড়ে কি কাজ হবে? আরে এটা একটা বোকার স্বর্গে বাস করো। আমি পেপার পড়বো, পেপার পড়লে আমি আজকে টু ভ্যালুর নিউজ দেখবো, আমি আজকে ওই কঙ্গো প্রজাতন্ত্রের করবো, আমি কোথায় দেশটা আছে এটি আমি যদি না জানি, সারা 197টি দেশ যদি আপনার মানে চোখের সামনে ভাসে, এই দেশগুলোর সাথে এরপরে দ্বিপাক্ষিক সম্পর্ক, পররাষ্ট্র নীতি, সংগঠনগুলো, এই আফ্রিকান ইউনিয়ন, হ্যাঁ, এই 54টি রাষ্ট্র, কোন রাষ্ট্রগুলো? ওই এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এইগুলো দিয়ে তো সূত্র হবে না, ঠিক আছে? আসিয়ানের এই ইসে কয়টা রাষ্ট্র, এইগুলো মানে ইজিলি বোঝা যাবে যে কোন জায়গা থেকে। ভাই অনলাইনে ক্লাস তো মানে কথা বললেই সময় চলে যায়, এই জন্য ক্লাসের মধ্যে ঢুকে যেতে হবে, ঠিক আছে? সে যাই হোক, তাহলে বাংলাদেশ হচ্ছে কোথায়? দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দক্ষিণ এশিয়া, হ্যাঁ। এর পরবর্তীতে এই যে বাংলাদেশ আঁকা হয় নাই, আমাদের দুটি রাষ্ট্রের সাথে সীমানা রয়েছে, এক হচ্ছে মায়ানমার আর এক হচ্ছে ভারত, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, হ্যাঁ। আমরা চিত্র দিয়ে পরবর্তীতে আঁকবো। তাহলে বাংলাদেশের সাথে দুটি রাষ্ট্রের সীমানা রয়েছে, এক মায়ানমার এবং বাংলাদেশ, সরি ভারত এবং মায়ানমার, ভারত প্লাস মায়ানমার। এবার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা আমি সৌরজগতে ক্লাস নেওয়ার সময় আপনাদের পুরো বুঝাবো, শুধু এখন একটু মানে একটু করে বুঝাই। 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট, হ্যাঁ। আর 85 ডিগ্রি 01 মিনিট, 92 ডিগ্রি 41 মিনিট। এই মানচিত্রটার উপরের দিক কি উত্তর, নিচের দিক দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কালকে এর পরের ক্লাসে সৌরজগতে আরো এই উত্তর দক্ষিণ যাতে না বলেন তাও বলে দেব। তো আমাদের কি আসে ভৌগোলিক অবস্থান, এরকম 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, এই যে অক্ষরেখা, হ্যাঁ, এইভাবে অক্ষরেখা, অক্ষরেখার অংশ, অক্ষাংশ। 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব হতে, এদিক পূর্ব, পূর্ব হতে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, পূর্ব দ্রাঘিমাংশ, ঠিক আছে? একটা রিটেন পরীক্ষা আসতে পারে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আলোচনা করুন, তখন আপনার এই চিত্রকে এইভাবে কিন্তু দেয়া লাগবে ভাই, যে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব হতে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। আপনারা একটু কমেন্টে এটা লেখেন, না দেখে দেখি পারেন কিনা। 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট, 88 ডিগ্রি 01 মিনিট, 92 ডিগ্রি 41 মিনিট, ঠিক আছে? একটু ভালো করে এই কয়েকটা কমেন্ট না দেখে আঁকেন যে এটা কোথায় আছে, মানে বাংলাদেশের অবস্থানটা কোন ভাবে আছে। এর পরবর্তীতে এইভাবে একটু লম্বা 760 কিলোমিটার, আর এইভাবে আছে 740 কিলোমিটার, অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ পূর্ব 760
এই যে চিটাগং অনেক রংপুর ওদিক, হ্যাঁ, আর এদিকে আছে পূর্ব পশ্চিম এসে 440 কিলোমিটার এই লই। এবার ভাই বাংলাদেশের আয়তন নিয়ে একটু কথা বলবো, কারণ আমরা সবাই জানি 1,47,570, এটা আমিও জানি, কিন্তু বিভিন্ন বইতে মানে আমাদের ছিটমহল টটমহল এগুলো পায়ে দ্বীপ ই করে আমি আর কি এই বিষয়টা একদম শিওর দিতে পারবো না, কিন্তু যে বিষয়গুলো আছে আমি সেই বিষয়গুলো আপনাদের আমি জানাবো। যেমন আগে অনেক আগে 1,47,570 বর্গ কিলোমিটার, এটা আমরা সবাই জানতাম, ঠিক আছে। এছাড়া আরেকটা কি 56,977 বর্গ মাইল। তাহলে বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এর পরবর্তীতে ভাই কোন জায়গা আছে 1,47,610 বর্গ কিলোমিটার, কোন জায়গা আছে 1,49,210 বর্গ কিলোমিটার, আবার 2,47,677 বর্গ কিলোমিটার। উইকিপিডিয়া সার্চ দিলে পাবেন 1,48,460 বর্গ কিমি বা 57,320 বর্গ মাইল। হ্যাঁ, এইটা হচ্ছে উইকিপিডিয়া। আমরা উইকিপিডিয়া ছাড়া আপডেট তো জানতে পারি না। এর পরবর্তীতে 11 সালে যে আদমশুমারি হয়েছে, 21 সালে সেটা বের হবে। এই 21 সালেরটা না বের হওয়া পর্যন্ত আপডেট আর কি ক্লিয়ার জানা যাচ্ছে না। এবার আপনাদের ক্লিয়ার করে একটু বলি, 1,47,570 এটা অনেক আগে জানি। এর পরবর্তীতে এরকম করে বলা হয় 1,49,210, আমরা 10,000 প্লাস 10,000 এরকম 41.25 মেবি বর্গ কিলোমিটার, এটা আর কি এই ছিটমহল বিনিময়ের মাধ্যমে আমরা লাভ করছি, যে ভারতের 7,000 দিছি আর তারা দিছে আমাদের 17,000, 10,000 বিনিময় করিয়া আমাদের 10,000 বর্গ কিলোমিটার লাভ হইছে। হ্যাঁ, তো 47 এর পরে 10,000 দিলে পারে এইগুলো একটু বেশি হয়ে যায়। তো এরকম করে বলতেছে ছিটমহল দ্বীপ সহ 1,49,210, আবার কেউ বলতেছে ওই মানে ছিটমহল সহ 1,47,610। তো ছিটমহলের এইটা মেলে না আর কি। হ্যাঁ, তো এরকম অনেক বইতে পাইছি। আবার বলতেছে আমাদের সমুদ্র অঞ্চল নিয়ে 2,47,677। তো একটা জায়গা পাইছি উইকিপিডিয়া যে আমাদের 1,48,460 বর্গ কিলোমিটার। এইটা হলে পারে ভাই আপনাদের প্রায় আপনার ওই ছিটমহল আর দ্বীপ সহ প্রায় কাছাকাছি হয়। তো উইকিপিডিয়ার সূত্রটাই আপনাদের আমি ক্লিয়ার করলাম যে 1,48,460 বর্গ কিলোমিটার 57,320। তো আমাদের আয়তনের দিক থেকে পৃথিবীতে 93তম আমাদের বাংলাদেশ, আর ইসের দিক থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে 92তম। বুঝতে পারছেন? এই দুটো জিনিস একটু ক্লিয়ার করবেন। আয়তনের দিক থেকে বাংলাদেশ কততম? 93তম, আর স্বাধীন দেশ হিসেবে 92তম। ঠিক আছে, তাহলে এইটা একটু লেখেন, 1,48,460 বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন আর 57,320। তাহলে আমি মুছে ফেলি, স্ক্রিনশট দেন। এই দুটো ভাই কোন জায়গা পাই না, মানে মেলে না আর কি। হ্যাঁ, উইকিপিডিয়া আছে 1,48,460 বর্গ কিলোমিটার বা 57,320 বর্গ মাইল। ক্লিয়ার? আয়তনে 93তম, স্বাধীন দেশ হিসেবে 92তম। আপনারা ক্লিয়ার বিষয়টা? তো আমরা যে বাংলাদেশে বাস করি, সেই বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ,
অনেকে জিজ্ঞেস করবেন ভাই ভাই অনেক সময় বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো সরকারের নাম, তো বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবার ইংলিশে একটু ঝামেলা আছে ভাই, ঝামেলাটা হচ্ছে এরকম, দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হ্যাঁ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন এই দিনই এলো সমস্যা যে এই পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ না দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এইটা কোনটা কারেক্ট হবে আমি ক্লিয়ার করতে পারবো না, শুধু আপনাদের বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের উপরে লেখা থাকে, সেখানে দি থাকে না। আর দি ছোট আকারে এরকম করে যে বাংলাদেশের প্রজাতন্ত্র, সংবিধানের একে আছে প্রজাতন্ত্র, বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। তো ওখানে ওই বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ এন্ড সভারেন কান্ট্রি নোন অ্যাজ দি, এই জায়গা ছোট হাতের এরকম নোন অ্যাজ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক নোন অ্যাজ দা ইজ ছোট হাতের। এই কারণে যে সংবিধানের আগে দি বসাইছে, এখন ওটা একটা বাক্যের মধ্যে, ব্যাপারটা বুঝতে পারছেন? এই কারণে হয়তো বা দিটা এখন এই কোনটা যে মানে একুরেট, যেমন আপনাদের পাসপোর্টে আমরা সারা পৃথিবীর বুকে কিভাবে পরিচিত পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর সংবিধানে কি আছে দা পিপলস রিপাবলিক, তবে ছোট হাতের দি দ্বারা। এখন ভাই আপনারা ডিসাইড করবেন এটা কোনটা, এটা একটা কনফিউজড প্রশ্ন বটেও। তো আমরা বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে গিয়া বাংলা, এটা তো আমাদের সংবিধানের ৩ রয়েছে, ঠিক আছে, রাষ্ট্রভাষা বাংলা। আর আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্ম আমাদের স্বাধীনভাবে রাষ্ট্র যাতে সমমর্যাদা এবং নিরাপত্তা দিতে পারে তার জন্য রয়েছে, ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে ২ ক, রাষ্ট্র ধর্ম ইসলাম। হ্যাঁ, আবার ১২তে রয়েছে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা। এই দুটো বিষয় আর কি কন্ট্রাডিক্টরি, ঠিক আছে। সে যাই হোক, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আর আমাদের আরেকটা বিষয়, আমরা কিন্তু বাঙালি, ঠিক আছে, জাতি হিসেবে বাঙালি, জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি, নাগরিক বাংলাদেশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনারা যে কোনো ফর্ম পূরণ করতে যাবেন আমাদের জাতীয়তা সেখানে মানে বাংলাদেশি লেখা, ঠিক আছে, বাঙালি ওই জিনিসটা ক্লিয়ার করে নাই। তো এই যা নিয়ে যুদ্ধ করলাম সেটাই যদি না থাকে। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশের এলো মানে সবাই জানেন ভাই, তারপরে একটু আর কি করে দেই যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, কারণ এইটা অনেকবার আইছে যে বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা উত্তর না ঢাকা দক্ষিণ। হ্যাঁ, আমাদের সংবিধানে ৫ রয়েছে রাজধানী, রাজধানী এখানে ক্লিয়ার করে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, আইনের দ্বারা সীমানা নির্ধারিত হবে। তাহলে বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা। আর সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। হ্যাঁ, আর ফুলের রাজধানী হচ্ছে যশোর, ফটোকপির রাজধানী হচ্ছে নীলক্ষেত। এমনি বললাম ভাই, ছোট ছোট কিছু প্রশ্ন, ঠিক আছে। এবার আমাদের জাতীয় প্রতীকটা কি, জাতীয় প্রতীক উভয় পার্শ্বে ধান্যশিষ্ট বেষ্টিত পানিতে ভাসমান পুষ্প শাপলা, এর উপরে ৩টি সংযুক্ত পাটের পত্র এবং উভয় পাশে ২টি করে তারকা, এই হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। এটা অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করে বাংলাদেশের জাতীয় প্রতীক কি, আপনি বলবেন উভয় পাশে ধান্যশিষ্ট বেষ্টিত পানিতে ভাসমান পুষ্প শাপলা, এর উপরে ৩টি সংযুক্ত পাটের পত্র এবং উভয় পাশে ২টি করে তারকা। ব্যাপারটা ক্লিয়ার?
খুচরো তথ্যগুলো মোটামুটি যদি এরকম একটা প্রশ্ন আসে যে বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত, তখন লিখবেন ওরিয়েন্টাল। এই প্রশ্নটা অনেক সময় অনেকের জানা না থাকতে পারে। বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত? ওরিয়েন্টাল। বুঝতে পারছেন? প্রাচ্য। এবার আর কয়টা একটু প্রশ্ন একটু লিখবো, সবাই আমার সাথে একটু বলবেন। 8 বারং 64, 8 বারং 64, 328, 495, 328, 495, 652, 45, 71, 87, 191। এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে, ভাই ভাই জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশে বিভাগ হচ্ছে 8টা, সিটি কর্পোরেশন 12টা, জেলা 64টা, 328 উইকিপিডিয়ার আর কি। এটা হচ্ছে পৌরসভা। ভাই এগুলো আপেক্ষিক তথ্য, আমি একটা দাঁড় করাই দিলাম, আপনি যে সময় আপডেট হবে সেগুলো একটু আপনি ঝালাই করে নিয়েন, ঠিক আছে? পৌরসভা 495 হচ্ছে উপজেলা, আগে 92টা ছিল, পরে 3টে ইনক্লুড হয়েছে। 652টা হচ্ছে থানা, 4571টা ইউনিয়ন, কোন জায়গা 45-54টাও আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তবে 4571 এটাই বেশি আর কি, উইকিপিডিয়াও আছে। আর এই কটা হচ্ছে গ্রাম। ওয়াও, কারেন্ট চলে এসেছে, কি মজা। ইউনিয়নে চলে আসছে তো, ইউনিয়ন পরিষদ নির্বাচন, অনেক ভালো লাগতেছে ভাই। এবার আমারে ভালো করে দেখেন, আমি আপনাদের আশিস স্যার। ওই যে একজন ইসে কি ফ্যাশনের জন্য মেয়েদের ড্রেস বেচে, হ্যাঁ, উনি একটা কথা আমার খুব ভালো লাগছে, যে প্রথমে লাইভে আসার পরে লাইটে সাউন্ডে একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাকে জানান। তো এখন লাইট চলে এসেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাদের জানাবেন। অনেক সময় পর্যন্ত ক্লাস হবে ভাই। তাহলে বাংলাদেশের বিভাগ কয়টা? 8টা। তবে আরেকটা ব্যাপার, কয়েকদিন আগে দেখেন না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কুমিল্লার একজনে বাহান্না কি নাম যেন, ওনার সাথে আর কি বর্ষসেল, তিনি কুমিল্লা বিভাগ চান, ঠিক আছে? মাননীয় প্রধানমন্ত্রী সেটা আর কি দেবেন না। হ্যাঁ, তো আমার মতে নাম থেকে এই যেমন পদ্মা, মধুমতি, এইগুলোর নাম এই হলো কারণ আমাদের মুক্তিযুদ্ধের সাথে এই নামগুলো খুবই জড়িত। পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা। তো কুমিল্লার ওই ইটা আমি একদম লাইভ দেখতেছিলাম। তো নিচে যারা ব্রাহ্মণবাড়িয়ায় আছে তারা বলতেছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম দেয়া হোক দা পিপল রিপাবলিক অফ ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আবার কেউ চাঁদপুরের নাম বলা হয়, যে চাঁদপুরের নাম দিতে বলে যে দি স্মল মুন অফ বাংলাদেশ। হ্যাঁ, এই টাইপের কি, যা হোক মজা করতেছিল সে। যাই হোক, ওইগুলো এখনো কার্যকর হয় নাই। আপনাদের আরেকটা বলি যে এই বিষয়গুলো নিকার, এটা মিনিং লেখলাম না, পারবেন। ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, প্রধানমন্ত্রী এর থাকেন, চেয়ারম্যান থাকেন, ঠিক আছে? আর অন্য মন্ত্রী, সচিব, মন্ত্রিপরিষদ সচিব, এনরা এই সদস্য থাকেন। এই নিকার, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এরা বাংলাদেশে কয়টা ইউনিয়ন, থানা, গ্রাম, এই মানে ইউনিয়ন, থানা, উপজেলা হবে, এরা আর কি ডিসাইড করে। এগুলো কিরকম, যে মানুষের মানুষের উন্নয়নের জন্য এই থানা, বিভাগ, সিটি কর্পোরেশন, যেমন আপনাদের বলি যে সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলোতে বরাদ্দ হয় বেশি, মানবিক জীবন উন্নয়নের জন্য এই বরাদ্দগুলো দিয়ে থাকে। যখন একটা
থানা, ঠিক আছে, একটা মানে একটা স্থান পৌরসভা, একটা শহর যদি পৌরসভার স্বীকৃতি পায়, অনেক সময় একটা ইউনিয়নে একটা বড় শহর আছে। এখন এই সিটি কর্পোরেশন গুলো কাকে বলে, পৌরসভা কাকে বলে, এই জিনিসগুলো একটু বলবো। তার আগে আমি এই জিনিসটা একটু মুখস্থ করাই দিতে বলি। খালি বাংলাদেশের বিভাগ কয়টা? 8টা। এই বিভাগগুলোর নাম কি বলার দরকার আছে? ঠিক আছে, ময়মনসিংহ, এর পরবর্তীতে আপনার বিভাগগুলো একটু করে দেই, পরিচিত করাই দেই। তো বিভাগ 8টা, 12টা সিটি কর্পোরেশন, 64টি জেলা, 328টি পৌরসভা, 495টি উপজেলা, 652টি থানা, 45-71টি ইউনিয়ন, আর হচ্ছে 87-191, কোথাও 327 এতটি গ্রামও রয়েছে। মুছে ফেলি, একটা স্ক্রিনশট দেন। বাংলাদেশে যেগুলো বিভাগ, এটা হলো 1829 সালে প্রথম 3টা বিভাগ বা হয়। প্রথমে ঢাকা, চট্টগ্রাম, আর হচ্ছে রাজশাহী। 1829 সালে প্রতিষ্ঠা, প্রথমে 3টা ছিল। এরপরে রাজশাহীরে কি করে খুলনা, তারপরে গিয়ে বরিশাল, এরপরে সিলেট, এরপরে রংপুর, এরপরে ময়মনসিংহ। 8টা। এটা 1960, 1993, 1995, 2010, 2015 সালে এইগুলো করে। তো ঢাকা বিভাগের জেলা আছে গিয়ে ভাই 13টা। আগে 17টা ছিল, ময়মনসিংহের এই 4টা আলাদা হওয়ার কারণে। ঠিক আছে, চট্টগ্রামে আছে 11টা, রাজশাহীতে 8টা, রাজশাহীর রংপুরে, রাজশাহী ভাঙিয়া রংপুর হলো, ওই সময় 8টা হয়েছে, 8 আর 16টা। খুলনায় আছে 10টা, আর বরিশালে আছে 6টা, আর সিলেটে আছে 4টা। সব মিলাইয়া জেলা আছে 64টা, আর বিভাগ হচ্ছে 8টা। তাহলে 8টা বিভাগে 64টা জেলা। ঠিক আছে, তাহলে 1829 সালে কয়টা বিভাগ ছিল? 3টা বিভাগ ছিল, মনে থাকে জানো? তো এখানে একটা তথ্য বলি যে বিভাগের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার। এই পদ সৃষ্টি হয়েছে 1829 সালে, কিন্তু বিভাগীয় কমিশনারের শব্দটা 1836 সাল থেকে শুরু হয়েছে। তো আমি একটা ইসে পড়লাম, মানে জানলাম যে বিভাগীয় কমিশনার বৃন্দ মানে কয়েকটা জেলা নিয়ে যে একটা বিভাগ তৈরি হয়, ওই বিভাগের প্রধান একজন থাকেন ডিভিশনাল কমিশনার, ডিসি। আবার ওই জেলার প্রধান থাকেন ডিসি। এখন ওই বিভাগীয় কমিশনার বৃন্দ যখন জেলাগুলো পর্যবেক্ষণ করতে আসেন, তখন উনি কোথায় থাকবেন, এই কারণে যে প্রত্যেকটি জেলায় এক একটা সার্কিট হাউস তৈরি করা হয় এই বিভাগীয় কমিশনারের জন্য। ব্যাপারটা বুঝছেন? আর এই কমিশনারের মানে আবেদনিকত্ব হচ্ছে বিশেষ দায়িত্ব। 1829 সালে 3টি বিভাগ থাকে। মুছে ফেলি। এবার জেলা নিয়ে একটু কথা বলবো ভাই, এগুলোর দরকার আছে অনেক সময়। 1947, 15, 1947, 17 বুঝলি না? এরপরে 1969, একটি যোগ, 1971 আরেকটি যোগ। এটা হচ্ছে টাঙ্গাইল আর ময়মনসিংহ। টাঙ্গাইল, পটুয়াখালী, মোট 19টি। তো
1947 সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হলো, এই বিভক্তর আগে ইমিডিয়েট আগে আমাদের এই পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায় 15টা জেলা ছিল, ঠিক আছে। 47 সালে যেই দেশ বিভক্ত হলো তখন আমাদের এই বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে যেটুকু 17টা, 15 থেকে 2টা, সেটা হচ্ছে আপনার কুষ্টিয়া আইসা সিলেট আইছে, আগে 15টার সাথে কুষ্টিয়া সিলেট যোগ করে হয়েছিল গিয়ে 17টা। 1969 সালে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলরে আলাদা করে একটা জেলা বানায় মহকুমারে। এর পরবর্তীতে 71-এ পটুয়াখালীটাকে আরেকটা জেলা বানায়, তাহলে 19টা। তাহলে স্বাধীনতার সময় বা স্বাধীনতা পরবর্তীতে কয়টি জেলা ছিল? বৃহৎ এই 19টি জেলাই সাধারণত বলা হয়, ঠিক আছে। এর পরবর্তীতে এই 84 সালে সবগুলো মানে মহকুমারে করে এই 64টা জেলা তৈরি করে 1984 সালে। এই কারণে বেশিরভাগ জেলা দেখবেন 1984 সালে প্রতিষ্ঠা। একদম ক্লিয়ার, 1984 সালে 64টা জেলা। তাহলে আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। 47 সালের পূর্বে 15টা ছিল, পরে 2টা, এটা লিখে দেই। এই 15টার সাথে কুষ্টিয়া এবং সিলেট এই গণভোট হয়। হ্যাঁ, 47 সালের দেশ, এই যে সিলেটের গণভোটের মাধ্যমে আমাদের সাথে ইনক্লুড হয়। নদিয়া যে প্রাচীন নাম কুষ্টিয়ার প্রাচীন, ওই নদিয়া থেকে কুষ্টিয়াটা আমাদের সাথে যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে মুছে ফেলি ভাই, স্ক্রিনশট দিয়েন, অনেক দূর যাইতে হবে। তো আমরা এই বিষয়টা একটু জানার জন্য বাংলাদেশের স্থানীয় সরকারটা একটু জানবো। স্থানীয় সরকার, আমরা কিন্তু সব বাংলাদেশ কেন্দ্রিক কথাবার্তা বলতেছি, ঠিক আছে। বাংলাদেশের স্থানীয় সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন, আর আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন। অধীন। আপনারা কয়জন আছেন এই ক্লাস দেখতেছেন? 2-3 জন দেখলে ভালো লাগে না। নতুন একদম ক্লাস করবেন ভাই, সিরিয়াসলি ক্লাস করবেন। ক্লাস করতে করতে আপনারা একদম এক্সপার্ট হয়ে যাবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন গ্রাম ভিত্তিক বা এটা হচ্ছে শহর কেন্দ্রিক বা শহর ভিত্তিক। হ্যাঁ, এই জায়গা আছে 3টা: জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, এখানে আছে 2টা: সিটি কর্পোরেশন আর আছে পৌরসভা। ঠিক আছে। আর এই জায়গা আছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। ক্যান্টনমেন্ট বোর্ড, এটা পাকিস্তান আমলে এরকম ছিল, তো ভাই এখনকার এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এইভাবে আর কি বলা হয়। আর একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের স্থানীয় সরকার কত স্তর বিশিষ্ট, ঠিক আছে। তখন এই 3টে ধরা হয়: জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এইভাবে ধরে, বুঝছেন। কিন্তু আপনি যখন স্থানীয় সরকার রিটেনের ক্লাসটা মানে প্রশ্ন লিখবেন, তখন স্থানীয় সরকার জাস্ট এইভাবে চার্টটা দেবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। পরে আপনি জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ গুলো মানে কিভাবে গঠিত হয়, এই ক্ষমতা কার্যাবলী আলোচনা করবেন, সিটি কর্পোরেশন পৌরসভা গুলো আলোচনা করবেন। আর এই 3টে জানাটা আসলে খুব কষ্টকর ব্যাপার। তো এই 3টে আপনারা জাস্ট এরকম চার্ট দিয়ে রাখলেও হয়ে যাবে। আর যদি কেউ তথ্য জানতে চান, জেনে ওই জিনিসগুলো লিখে ফেলবেন, ঠিক আছে। তো আমরা জেলা পরিষদে জানি, এই জেলা পরিষদে
আমরা জানি যে মৌলিক গণতন্ত্রের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে যারা আর কি মেম্বার চেয়ারম্যান থাকেন ওদের ভোটে আর কি এই জেলা পরিষদটা গঠিত হয়, বুঝতে পারছেন। ওখানে মনে করেন যে একজন ডিসি অর্থাৎ ডিএস র্যাঙ্কের একজন প্রশাসনিক কর্মকর্তা প্রধান নির্বাহী উনি থাকেন, আর জেলা পরিষদের চেয়ারম্যানও থাকেন, আর উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান থাকেন, আর একজন মহিলা ভাইস চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, ঠিক আছে। এইভাবে জেলা পরিষদ, আর প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তো সেখানে সদস্য হিসেবে থাকেন। এরপর ইউনিয়ন পরিষদে যে নির্বাচন আছেন একজন চেয়ারম্যান, এর পরবর্তীতে 9টা ওয়ার্ড থাকে, আর এই 9টার 3টে ভাগ দিলে 3জন মহিলা মেম্বার থাকে, ঠিক আছে। এই ইউনিয়ন পরিষদ আর সিটি কর্পোরেশন পৌরসভা, এই দুটো বিষয়টা একটু ক্লিয়ার করে জানতে হবে যে সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনটা হচ্ছে এরকম যে ক্লিয়ার করে বলি যে সিটি কর্পোরেশন কিভাবে গঠিত হয়। হ্যাঁ, সিটি কর্পোরেশনের জন্য আপনাদের কয়েকটা ক্যাটাগরি আছে, 8টা ক্যাটাগরি আছে। এই 8টা ক্যাটাগরি আপনাদের এরকম করে যে একটু মুছে ফেলি নাহলে এত দূর। 8টা শর্ত আছে যে এই শর্তগুলো পূরণ করলে পরে হবে। তার মধ্যে 3000 প্রতি বর্গ কিলোমিটারে 3000 লোক বসবাস করতে হবে, 3000 লোক বসবাস করতে হবে। এরপরে স্থানীয় আয়ের উৎস বছরে 5 কোটি টাকা হতে হবে, ঠিক আছে, স্থানীয় আয়ের উৎস। এরপরে প্রস্তাবিত এলাকায় শিল্প প্রতিষ্ঠান থাকতে হবে, শিল্প প্রতিষ্ঠান থাকতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে 4 হচ্ছে বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ হতে হবে, বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ হতে হবে। এরপরে 5 হচ্ছে গিয়া ভৌত অবকাঠামো সুবিধা থাকতে হবে, ভৌত অবকাঠামো সুযোগ সুবিধা থাকতে হবে। এর পরবর্তীতে 6 হচ্ছে গিয়া বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় 10 কোটি টাকার ঊর্ধ্বে হতে হবে, বা 10 কোটি টাকা মানে কমপক্ষে 10 কোটি টাকা হতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে সাথে আছে এর আয়তন হবে 25 বর্গ কিলোমিটার, 25 বর্গ কিলোমিটার, ঠিক আছে। আর 8 নম্বরে আছে এই সিটি কর্পোরেশন করে জনমত অনুকূলে আছে কিনা, যে এটা আমাদের সিটি কর্পোরেশন করতে হবে। তাহলে সিটি কর্পোরেশন কি প্রতি বর্গ কিলোমিটার 3000 লোক, আর এই স্থানীয় আয়ের উৎস হবে 5 কোটি টাকা, আর ওই সিটি কর্পোরেশনের বাৎসরিক আয় হবে 10 কোটি টাকা। আর শিল্প প্রতিষ্ঠান থাকবে, বাণিজ্যিক ভাবে এটা গুরুত্বপূর্ণ হবে, এবং ভৌত অবকাঠামোর সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণে থাকবে, ঠিক আছে। আর 25 বর্গ কিলোমিটার, আর থানারা বলা হয়েছে 10 ক্রোশ জায়গা নিয়ে আর কি থানা, এটা ভাই অনেক আগের ব্যাপার। জনমত, হ্যাঁ, এটা হচ্ছে সিটি কর্পোরেশন, একটু বুঝে ফেলি, পরে স্ক্রিনশট দিয়ে নিয়েন, এটা নট অত নেসেসারি, ঠিক আছে। এরপরে হচ্ছে বিজ্ঞা ভাই আপনার পৌরসভার বিষয়টা বলি, যে কোনটা পৌরসভার অধীনে আসবে। তো পৌরসভার এখানে ওরকম করে যে অতটিক শর্ত নাই, 75% বা 33% জনগণ অকৃষিজীবী হতে হবে, অকৃষিজীবী মানে যারা কৃষিকাজ করে না, অর্থাৎ গ্রামীণ পর্যায়ে থাকবে না, তারা শহর পর্যায়ে থাকবে, ঠিক আছে। এর পরবর্তীতে প্রতি বর্গ কিলোমিটারে 1500, সিটি কর্পোরেশন হলো আপনার 3000, আর এটা হলো 1500, ঠিক আছে। আর 50,000 মানে মোট জনসংখ্যা 50,000 এর কম হবে না, অর্থাৎ 50,000 জন হবে, তাহলে আর কি একটা পৌরসভা আর কি ঘোষণা করতে পারবে যে কোনো একটা শহর কি আর কি। হ্যাঁ, 33%, 1550। একটু পানি খেয়ে নে ভাই।
এবার একটু বাংলাদেশটা রাখবো, চিত্রের মাধ্যমে শিখাবো, ঠিক আছে? অত সুন্দর আঁকতে পারি না, অত সুন্দর না আঁকলেও সমস্যা নেই। ক্লিয়ার? বাংলাদেশ এই যে হচ্ছে ভারত, এই যে হচ্ছে মায়ানমার। বঙ্গবন্ধু দ্বীপ, এরপরে হচ্ছে এই জায়গায় দিলাম সেন্ট মার্টিন, দিলাম, দেখা যায় কম সারছে। শোয়াস অফ নো গ্রাউন্ড, এই জায়গায় একটা নদী আছে। আমরা আস্তে আস্তে শিখি ভাই। বাংলাদেশ আর মায়ানমার সীমান্তে একটা নদী আছে, এর নাম হচ্ছে হাড়িয়াভাঙা, সরি নাপ নদী। হ্যাঁ, আর এই বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি আছে, নদী আছে হাড়িয়াভাঙা। এরকম করে আসে যে এটা এরকম একটা এক পরীক্ষা দুইটা আছে যে বাংলাদেশ মায়ানমারকে পৃথককারী নদীর নাম কি? নাপ। বাংলাদেশ মিয়ানমার পৃথককারী নদীর নাম কি? নাপ। এই নাপ নদী পার হইয়া রোহিঙ্গাও আসে, ইয়াবাও আসে। ক্লিয়ার? হাড়িয়াভাঙা নদী, ভাতের হাড়ি ভাঙিয়ে গেল, এই সাতক্ষীরা আছে। এই হাড়িয়াভাঙা বাংলাদেশ আর ভারত পৃথককারী নদীর নাম কি? হাড়িয়াভাঙা। একটা বার এই পরীক্ষা আইছে, এখন যে চালাক সে দুইটা হাড়িয়াভাঙা দিলেও মানে লাভ হয় 0.5 বা এরকম কিছু, যে একটা ভুল হয়েছে আর একটা হয়েছে। আর যদি ভুল হয় কেউ এইটা দাগাবে হাড়িয়াভাঙা, এইটা দেখবে নাপ, দুইটা ভুল। ঠিক আছে? এই কারণে খুব সতর্ক সাথে ই করতে হবে। এবার আপনাদের একটু বলি যে এই এখানে দুবলার চর আছে সুন্দরবনে, ঠিক আছে? দুবলার চর, এই দুবলার চর থেকে 25 কিলোমিটার এই সামনে বঙ্গবন্ধু দ্বীপ। এই বঙ্গবন্ধু দ্বীপ একটা পরীক্ষাও কিন্তু আছে। এর স্থানীয় নাম পুটুনির দ্বীপ। পুটুনির দ্বীপ এটা হচ্ছে 7.84 বর্গ কিলোমিটার, কোন জায়গা হচ্ছে ভাই 10 বর্গ কিলোমিটার দেওয়া আছে। তবে 7 এটাই বঙ্গবন্ধু দ্বীপ, অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় আসতে পারে। ঠিক আছে? আর এইটার বঙ্গবন্ধুর খুব ভক্ত আর কি, ভক্ত। এটা হচ্ছে মালেক ফরাজি, মালেক ফরাজি এবং দুইজন, মোট 3 জন মৎস্য জেলে, মানে মৎস্যজীবী। ঠিক আছে? মৎস্যজীবী মিলে 2004 সালে এই বঙ্গবন্ধু দ্বীপটা মানে আবিষ্কার করেন, বা পুটনির দ্বীপ, পুটুনির, পুটুনির দ্বীপ। আর সোয়াস অফ নো গ্রাউন্ড এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা গভীরতম খাত, এটাকে গিরিখাত বলে। এই সোয়াস অফ নো গ্রাউন্ড কে কি বলে? গিরিখাত, গিরিখাত। এটাকে গঙ্গা খাত। আর এই সোয়াস অফ নো গ্রাউন্ড থেকে উদ্ভূত একটা আন্তঃসাগরীয় খাল আছে, এই কারণে একে ই বলে যে সাবমেরিন, সাবমেরিন চ্যানেল, CHANNEL, সাবমেরিন চ্যানেল। হ্যাঁ, বা ওই যে চ্যানেল কেনিয়ান। এবার একটা পরীক্ষা আইছে না, তো এবারে পরীক্ষায় এই সোয়াস অফ নো গ্রাউন্ড আর সেন্ট মার্টিন হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ কাকে বলা হয়? সেন্ট মার্টিনকে। এক জায়গা থেকে এই বঙ্গোপসাগর থেকে দুটি টিকাইছে। তাহলে সাবমেরিন চ্যানেলও বলতে পারেন, সাবমেরিন কেনিয়ানও বলতে পারেন। ঠিক আছে?
স্ক্রিনশট দেন, ওই সোয়াস অফ নো গ্রাউন্ড। এটাকে কি বলা হয়? গঙ্গা খাত বলা হয়, গিরিখাত বলা হয়, যাই বলেন আর কি। হ্যাঁ, আর এই মহিষোপান কিনারা খাদের গভীরতা হচ্ছে 1200 মিটার, মানে গড়ে মহিষোপান এলাকায় 1200 মিটার হচ্ছে এর গভীরতা, মহিষোপান এলাকা দিয়ে। এই পর্যন্তই এটা জানার দরকার সামনে। এবার একটু এদিক দিয়ে আসি, দুটি দেশের সাথে তাহলে কি রয়েছে? মায়ানমার এবং ভারতের সাথে। তো এই জায়গার দুটি প্রদেশের সাথে, একটা হচ্ছে এটা যে সামনে না পিছনে ভাই, আমি মানচিত্র অত সুন্দর করে দেখতে পারি নাই। একটা হচ্ছে রাখাইন আর একটা হচ্ছে শান, দুটি প্রদেশ মায়ানমারের দুটি প্রদেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। আর ভারতের সাথে কি কি রয়েছে দেখি। পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এরপরে রয়েছে মেঘালয়, এরপরে রয়েছে আসাম, এরপরে রয়েছে ত্রিপুরা, আর এখানে রয়েছে মিজোরাম, এখানে একটা রয়েছে নাগাল্যান্ড, এটা সীমানার সাথে না, সরি মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল। এবার আমি এক এক করে প্রশ্ন বলি যে বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টি প্রদেশের সীমানা রয়েছে? দুটি প্রদেশ, এক হচ্ছে শান, দুই হচ্ছে রাখাইন, ঠিক আছে। এবার বাংলাদেশের সাথে ভারতের এই বিষয়টা একটু জানবো। এলো বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের পশ্চিমে ভারতের কয়টি রাজ্য রয়েছে? একটি। তাহলে বাংলাদেশের পশ্চিমে ভারতের কয়টি রাজ্য রয়েছে? একটি। বাংলাদেশের উত্তরে ভারতের কয়টি রাজ্য রয়েছে? এই যে কিন্তু পশ্চিমবঙ্গ আছে, এই উত্তরেও আছে, তাহলে 1 2 3 তিনটি, ঠিক আছে। তাহলে বাংলাদেশের উত্তরে ভারতের কয়টি রাজ্য রয়েছে? 3টি। এবার বাংলাদেশের পূর্বে এই যে দেখেন, এই আসামটাও পূর্বে আছে, ত্রিপুরা, মিজোরাম। তাহলে বাংলাদেশের পূর্বে লাগালাগি বাংলাদেশের পূর্বে ভারতের কয়টি রাজ্য সীমানায় রয়েছে? 3টি। এর পরবর্তীতে একটু দেখেন, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, কয়টা? 1 2 3 3 4 5 6 7, কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা রাজ্য রয়েছে, ঠিক আছে। তো এই 7টা রাজ্যকে কি বলা হয় একসাথে? 7 সিস্টার্স বলা হয়। এই 7টি রাজ্যকে কি বলা হয়? 7 সিস্টার্স। আগে আমি একটু বলি, মনে করেন আমাদের এই বঙ্গটা, এই বঙ্গরে পশ্চিমবঙ্গ মনে করেন, তাহলে এই বঙ্গে উপর দিয়া মেঘ ভেসে ভেসে আসে, তাহলে বঙ্গে আসে মেঘ, কি বললাম? বঙ্গে আসে মেঘ, মেঘালয়, তার মেঘ আসতেছে। এখন ওই মেঘ 3টে লোক দেখতেছে, এর সূত্র বা ক্যাপসুল দিচ্ছে। হ্যাঁ, 3টে লোকের নাম হচ্ছে রাম, 1 রাম, 2 রাম, 3 রাম। তাহলে 3 রামের সমাহার কি বলা হয়? ত্রিরাম। যেমন 3 মোহনার সমাহার ত্রিমোহনা, 3 রামের সমাহার ত্রিরাম। ওই ত্রিরাম ওই মেঘ আসাটা দেখতেছে। তাহলে বলতে পারি বঙ্গে আসা মেঘ মেঘালয়। হ্যাঁ, ত্রিরাম দেখে। আরে ভাই, কি কারেন্ট, মোবাইলের লাইট দিয়া আমার হেভি লাগতেছে, আজকে কারেন্টটা খুব ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছেন? দেখা যায়, হ্যাঁ, আলোচনা করি, চিত্র তো আঁকা হয়ে গেছে। তাহলে বঙ্গে আসা মেঘ ত্রিরাম, রাম মানে মিজোরাম, ত্রি মানে ত্রিপুরা, ত্রিরাম দেখে। তো ত্রিরাম দেখতেছে, এর পরবর্তীতে হঠাৎ করে নিচ দিয়ে একটা সাপ আসতেছে, ওই সাপের মাথায় একটা মণি। হ্যাঁ, তাহলে বলতে পারি মণিযুক্ত নাগ, সাপের একটা সমর্থক শব্দ নাগ, মণিযুক্ত নাগ ওই 3 রামরে সবল মারবে। ঠিক এই মুহূর্তে অরুণা নামের একটি মেয়ে ওই সাপটারে ইট দিয়ে ঘা মারে, অরুণা নামের মানে সাপটা মারা যায়।
তাহলে আমি বলতে পারি বঙ্গে আসা মেঘ তিরিরাম দেখে, মণিযুক্ত নাক তাদের সবল মারবে, অরুণা নামের মেয়ে ইট দিয়ে মেরে ফেলে। ঠিক আছে, তাহলে এই হলো সূত্র, এইগুলো শেখার জন্য। তাহলে আমাদের 7টা রাজ্য কি কি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল। 7 সিস্টার্স এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ নাই। এদের 7 সিস্টার্স কেন বলা হয় এই জিনিসটা একটু বলতেছি। মনে করেন ভারতের রয়েছে 28টি রাজ্য, ঠিক আছে, আর 8টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এখনকার মতে। তো এই জায়গা এখান দিয়ে রয়েছে কেরালা, তামিলনাড়ু, গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, হ্যাঁ, এরপরে হচ্ছে এই জায়গা সিকিম আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে উত্তরাঞ্চল, তারপরে মহারাষ্ট্র, হ্যাঁ, রাজস্থান, তারপরে পাঞ্জাব, তারপরে হিমাচল, এই সাইডে একদম রয়েছে জম্মু কাশ্মীর, এরকম দিয়ে এই রাজ্যগুলো রয়েছে। তাহলে এই পাশে যদি ওই 7টা বাদে 21টা রাজ্য থাকে, ঠিক আছে, তাহলে এই যে মূল ভূখণ্ড নয়, 7টা রাজ্য মূল ভূখণ্ড, অবশ্যই এই ধারে মূল ভূখণ্ড হবে। তো এই মূল ভূখণ্ড থেকে ওই 7টি রাজ্য বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমি 7 সিস্টার্স এর যদি এইভাবে বলি, মানে সংজ্ঞাকারে, যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে, ভারতের কি উত্তর পূর্ব অঞ্চলে, ভারতের এই যে উত্তর পূর্ব অঞ্চলে যে 7টি রাজ্য রয়েছে, যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, এই 7টি রাজ্যর এর মানে ভূপ্রাকৃতিক বা ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু প্রায় এক ক্যাটাগরি, বুঝতে পারছেন? এই কারণে এদেরকে 7 সিস্টার্স বলা হয়, এবং ওরা একসাথে আছে। 7 সিস্টার্স বলা হয় কেন? কারণ আপনারা দেখেন, মায়ের মেয়ের যদি বিয়ে দেওয়া হয়, তাহলে ওই 7টা মূল ভূখণ্ড থেকে অন্য জায়গা থাকে, মানে মায়ের মেয়েদের বিয়ে দিচ্ছে শ্বশুর বাড়ি রয়েছে, বুঝতে পারছেন? এখন অবশ্যই এই মানে মূল ভূখণ্ডকে মায়ের সাথে, মানে মাটিকে মায়ের সাথে বা বোনের সাথে এরকম তুলনা করা হয়। তাহলে আমরা 7 সিস্টার পাইলাম, আর এই 28টা রাজ্য পাইলাম। আমাদের 28টা রাজ্য ভাই দরকার নাই ওইগুলো মানে মনে রাখা, ঠিক আছে? 7 সিস্টার্সটা জানলেই হবে। এখন 7 সিস্টার্স এর অনেক সময় রাজধানী গুলো আসে, এগুলো আমরা একটু শিখবো। তার আগে বঙ্গবন্ধু দ্বীপ, সেন্ট মার্টিন, আরেকটা আছে শাহপরীর দ্বীপ আছে, ঠিক আছে? এই সেন্ট মার্টিন এই কাছাকাছি, ধরেন এই জায়গা ধরেন শাহপরীর দ্বীপ, শাহপরীর দ্বীপ, মুছে ফেলি, শাহপরীর দ্বীপ ও বঙ্গোপসাগরে। আর একদম এই দক্ষিণে একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ঠিক আছে? তাহলে বঙ্গোপসাগরে ভারতের একটি রাজ্য রয়েছে, সেটার নাম কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এবার আসাম লিখি, হ্যাঁ, তার আগে পশ্চিমবঙ্গ লিখি। যে কটা শিখছি এই কটার আর কি করব। আসাম, মেঘালয়, মেঘালয় দেখা যায় ভাই, ত্রিপুরা, যতটুকু পারেন একটু কষ্ট করে দেখেন, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটা মুছে ফেলি ভাই, এটা বলা লাগবে না, তা নাহলে আপনার ওই 7 সিস্টারের মধ্যেই ওই পশ্চিমবঙ্গটা ঢুকে যাবে। এই 7 সিস্টার এই আসামের শুরু করেন, ঠিক আছে? তো আসাম এর রাজধানী হচ্ছে দিশপুর, লেখেন দিশপুর। মেঘালয়ের রাজধানী শিলং, ত্রিপুরার রাজধানী আগরতলা, ত্রিপুরার রাজধানী কি? আগরতলা, ঠিক আছে? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, মণিপুরের রাজধানী হচ্ছে কোহিমা, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, কোহিমা, আর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, আর অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর, ইটানগর। এই তো আবার কারেন্ট চলে এসেছে।
তাহলে ভালো হয়েছে, ওটুকু লেখার পরে আসামের রাজধানী হচ্ছে কি দিশপুর। আসামের রাজধানী হচ্ছে কি দিশপুর। টেকনিক শিখাচ্ছি, নতুন করে বিসিএস দেবেন, ঠিক আছে? এখন অনেকে এর আগের বিসিএস এর কোচিংটা করে ফেলছে, এখন আপনার অনেক পিছনে পড়ে যাচ্ছেন। এখন আপনি আপনার বান্ধবী বলতেছেন, ভাই আমার একটু আশা দিস যাতে আমি তোদের ধরতে পারি এই বিসিএস এই। আশা দিস। দিশপুর মেঘালয়। আমি বলছিলাম মেঘ ভেসে ভেসে আছে, আজকেও বৃষ্টি হচ্ছে নিম্নচাপের কারণে। হ্যাঁ, তো মেঘ থেকে বৃষ্টি পড়ে, মাঝে মাঝে শিলও পড়ে। তাহলে বৃষ্টি পড়িতেছে আর ট্রান্সলেশন কি হবে? ইট ইজ রেইনিং। আর শিল পড়িতেছে, ইট ইজ শিলিং। হ্যাঁ, তাহলে মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলিং। হ্যাঁ, ত্রিপুরার রাজধানী আগরতলা। এই আগরতলা হচ্ছে আগরতলা ঐতিহাসিক মানে ঐতিহাসিক আগরতলা মিথ্যা মামলা, যদিও এটা মিথ্যা মামলা। ডেপুটি স্পিকার শওকত আলী উনি মরার আগে একটি বই লিখে গেছিলেন, সত্য মামলা আগরতলা। এই মামলাটা আর কি, ঘটনাটা সত্য ছিল। ওই সময় আর কি বাংলাদেশটাকে সামরিক বাহিনীর দ্বারা ভারত সেখানে সহযোগিতা করবে, স্বাধীন হওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। যার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মোট 35 জন আসামি আর কি এই আগরতলা ষড়যন্ত্র মামলা করেছিল। তো ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। এটা কি মানে মুখস্থ করানো লাগবে? মনে করেন এটা একটা আগরবাতি, ঠিক আছে? আগরবাতি, এখানে আগুন ধরায়। এবার আগুন ধরাই এরকম করলেন, তাহলে এটা কি হলো? তলা। কিসির তলা? আগরের তলা। এবার হাত দিলেন পুড়িয়ে যাবে, হাত দিলেন পুড়িয়ে যাবে, হাত দিলেন পুড়িয়ে যাবে। 3 বার হাত দিলে কি? 3 বার হাত সমাসে কি হয়? ত্রিপুরা। কার তলায় হাত দিয়ে? আগরতলা হাত দিয়া। তাহলে ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। মনে থাকবে। আর মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ওই যে রাম 3 জন, ওরা ওই সাপ দেখে পাইছে ভয়, চোখ দিয়ে বেরোয় জল, আইজল। ঠিক আছে, তাহলে রামের চোখ দিয়ে বেরোয় জল, আইজল। মণিপুর, মণিপুরের রাজধানী ইম্ফল। সাপের মণিটাকে যদি কোনো কিছু, মণিটাকে পান মনে হয় কি জীবনে একটা ফল পেয়েছি। তাহলে মণিপুরের রাজধানীর নাম কি? ইম্ফল। মণিপুরের রাজধানীর নাম কি? ইম্ফল। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। বাংলাদেশের এই যে আজকে দেখলাম ফেসবুকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাতাবে জেমস, উনিও কিন্তু ভারতের বলিউডে একটা গান গেয়ে বিশাল হিট করেছিলেন। সে গানটা হচ্ছে না জানে কহি ভিগি ভিগি তেরা ভিগি ভিগি মেরা। হ্যাঁ, তাহলে না জানে কহি, না না মানে নাগাল্যান্ড, কহি মানে কোহিমা। অরুণাচল, আমি বলছিলাম অরুণা নামের একটি মেয়ে হাতে একটা ইট ছিল, ইট দিয়ে সাপটারে আঘাত মারে। তো ওই ইটটা যদি নগর থেকে কুড়িয়ে আনা হয় তার নাম কি হবে? ইটানগর হবে। তাহলে ক্লিয়ার? তাহলে আসামের রাজধানীর নাম কি? দিশপুর। মেঘালয়ের রাজধানী শিলং। ত্রিপুরার রাজধানী আগরতলা। মিজোরামের রাজধানী আইজল। মণিপুরের রাজধানী ইম্ফল। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। মুছে ফেলি। হ্যাঁ, এবার আরেকবার একটু বাংলাদেশটারে আঁকি টুমটুম। এবার এই জায়গাতে রয়েছে সমুদ্র। আপনি মনে করেন মোটর সাইকেল নিয়ে রওনা দিলেন, আর বাংলাদেশে একটা সড়ক পথ দিয়ে ঘুরে আসিয়া পানির উপর দিয়ে চালাই এই পর্যন্ত আসলেন। তাহলে বাংলাদেশের মোট সীমা কত হবে? 5138 এত কিলোমিটার, নট বর্গ কিলোমিটার, কিন্তু পুরোটুক ঘুরে আইছেন। তাহলে বাংলাদেশের মোট সীমানা হবে কত? 5138 কিলোমিটার। এবার এখান থেকে এই পর্যন্ত সমুদ্র উপকূল, এখান থেকে এই পর্যন্ত কি? সমুদ্র উপকূল। আমার 7 সাগরের পারে দেখে এলাম তারে। তাহলে 7 সাগরের পারে আমি একজন, দেখে এলাম তার একজন, ঠিক আছে? 711। তাহলে সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। তাহলে এই সমুদ্র উপকূলের দৈর্ঘ্যটুক যদি বাদ দেন কত থাকে? 7 2 44। হ্যাঁ, 44 27 কিলোমিটার। তাহলে এটারে বলতে পারি কি? মোট স্থল সীমানা। মোট স্থল সীমা। এবার এই ভারতের সাথে এই পর্যন্ত মায়ানমারের সাথে একটু সীমানা আছে, তাহলে ভারতের সাথে একটু, আর আছে কি মায়ানমারের সাথে।
এবার বাংলাদেশ ভারত স্থল সীমানা 4156 এত কিলোমিটার। তাহলে বাংলাদেশ প্লাস মায়ানমার কত সীমানা হবে? 271 কিলোমিটার। একটু আজান দিচ্ছে, আপনারা এটা লেখেন, আমি আজানের পরে আবার শুরু করি। এটা হচ্ছে বিজিবির সূত্র, বাংলাদেশ বর্ডার গার্ড। আরেকটা মাধ্যমিক ভূগোলের আরেকটা সূত্র আছে, সেটা আমি আজানের পরে বলবো। আজানটা শেষ হোক। আছি ভাই, একটু চেয়ারে বসে নাই, আজানটা শেষ হোক। হ্যাঁ, ওটা হচ্ছে বিজিবি সূত্র ভাই, দুটি সূত্র আছে। আর আছে এটা মাধ্যমিক ভূগোল, 4711 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছিল মোট সীমা, আর এই 716 এটা হচ্ছিল সমুদ্র উপকূলের দৈর্ঘ্য, ঠিক আছে। আর এটা হচ্ছিল
মোট স্থল সীমা, আর এটা হচ্ছে গিয়া বাংলাদেশ ভারত, বাংলাদেশ মায়ানমার। ঠিক আছে, এটা একটু লিখে নেন, স্ক্রিনশট অনেক হয়েছে। এবার একটু ভেজাল কাজালের জিনিস এটা সূত্রের মাধ্যমে দিয়ে দেই এবং আস্তে আস্তে আশা করি মনে থাকবে। সিএমডিবি, আরএনডিবি, সোজিবি, এসএসজিটি, জিএসসিসি, বিবেকে, এটা হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন। এটা হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা। এই যে চিত্রটা আঁকছি, ঠিক আছে, এই পাশেরটা হলো বড়, এই পাশেরটা ছোট, মানে একটু দাগ দিলাম, বাম পাশেরটা বড়, ডান পাশেরটা ছোট। ক্লিয়ার? এবার উপরের লাইন, এই প্রত্যেকটা দুধের ক্ষেত্রে উপরের লাইন হচ্ছে আয়তন, নিচের হচ্ছে জনসংখ্যা। আয়তন, জনসংখ্যা। এবার জেলাগুলো নাম বলার আগে আমি 18 সেকেন্ডে 64টা জেলার নাম বলতে পারি, সেটা একটু বলবো। ঠিক আছে, আমার সবাই 64 আশিস বাক্সি বলে, আর ক্লাস মানে যখন কলেজে পড়তাম 420 আশিস বাক্সি বলতো। তো এই 64 18 সেকেন্ডে বলি। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ফটিকছড়ি, ভোলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী। ক্লিয়ার? তো এই জেলাগুলোর নাম বললাম কেন ভাই? আপনার একটু ইন্সপিরেশন দেওয়ার জন্য। আর এইরকম যেমন সি দিয়া কি পাইছি? চট্টগ্রাম। চট্টগ্রাম আয়তনের সবচেয়ে বড় বিভাগ কি? চট্টগ্রাম। ছোট ময়মনসিংহ। জনসংখ্যায় বড় ঢাকা, লিখে ফেলেন। আর ছোট বরিশাল। কোন জায়গা ভাই সিলেটও পাইছি। এই কারণে আমি এটা ক্লিয়ার বলতে পারবো না এক জায়গা বরিশাল পাইছি, এক জায়গা সিলেট পাইছি। এই আদমশুমারি রিপোর্ট যেটা হাতে আসবে তখন আর আমি একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। আপাতত এটাই জানিয়ে রাখেন। ঢাকা জনসংখ্যা, বরিশাল বা সিলেট। জেলা বড় রাঙ্গামাটি, ছোট হচ্ছে নারায়ণগঞ্জ। আগে মেহেরপুর জানতাম, নারায়ণগঞ্জ 683, আর ওটা হলো 710 না কত জন আর কি। হ্যাঁ, সরি 751 এত বর্গ কিলোমিটার। তা নারায়ণগঞ্জ ছোট, ঠিক আছে, মেহেরপুরের চাইতে এটা কারেক্ট আছে। এর পরবর্তীতে ঢাকা, নিচে কিন্তু জনসংখ্যা বড় জেলা কোনটা? ঢাকা। আর ছোট হচ্ছে বান্দরবান। আর উপজেলা শ্যামনগর, সাতক্ষীরা, এটা সবাই জানে। আয়তনে বড় শ্যামনগর, আর জনসংখ্যা হচ্ছে গাজীপুর। আর ছোট হচ্ছে ওয়ারি। আবার কোন জায়গা পাইছি ভাই কোতোয়ালি। কোতোয়ালি ঢাকা। ঠিক আছে, এই দুটো জিনিস কনফিউজিং। এটা ওই আদমশুমারির রিপোর্ট না আসলে পারে পারা যাবে না। ওয়ারি ঢাকা বা ইসে কোতোয়ালি ঢাকা। আর বিতে হচ্ছে বিমানবন্দর। জনসংখ্যা এটা একটু মানে আমার একটু কনফিউজিং লাগে। ঠিক আছে, উপজেলা বিমানবন্দরে ছোট কিনা। সে যাই হোক, যেটা পাইছি
এবার থানা হচ্ছে শ্যামনগর বড় আয়তনে, আবার জনসংখ্যা গাজীপুর, আর এই এসে হচ্ছিল শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের, এটা ছোট থানা আর কি, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। ভাই এইটা তো উল্টি আছে, উপরের ডাল গিয়ে থানা, এটা হচ্ছে উপজেলা, ঠিক আছে? তাই তো ভাবি বিমানবন্দর হলো কিভাবে, এবার ঠিক আছে। আর তিতির থানসি, আর এসে হচ্ছে সাজেক, সাজেক রাঙ্গামাটিতে, আর হাজিপুর, হাজিপুর হলো ভোলায় ইউনিয়ন, আর ধামসোনা, আর ওই হাজিপুর ভোলা ধামসোনা। গাজীপুর সিটি কর্পোরেশন, আর হচ্ছে সিলেট, গাজীপুর সিলেট, ঠিক আছে? আর চট্টগ্রাম কুমিল্লা, জনসংখ্যায় চট্টগ্রাম, সেটি হচ্ছে কুমিল্লা ছোট, আর আয়তনে গাজীপুর বড়, সিলেট হচ্ছে ছোট। এটা হলো সিটি কর্পোরেশন ভাই। আর এইগুলো হচ্ছে বগুড়া সদর, বগুড়া সদর, বগুড়া যে কটা লেখছি সদর, হ্যাঁ। আর এটা হচ্ছিল বানাড়িপাড়া, এটা হলো মনে ইসে বরিশালে, আর এটা হলো কোটালীপাড়া গোপালগঞ্জ। এটা হচ্ছিল গিয়া ভাই আপনার আপনার পৌরসভা, ঠিক আছে? তাহলে এবার আমি একটু ক্লিয়ার করি। সিএম মানে চিফ মেট্রোপলিটন পাইছে ডিবি, ডিবি মানে ডিটেকটিভ ভিসা, মানে আমেরিকা চলে যাবে। সিএম পাইছে ডিবি, র্যাব নারায়ণগঞ্জ ওই 7 খুনের মামলা, র্যাব নারায়ণগঞ্জ পাইছে ডিবি। তাহলে সিএম পাইছে ডিবি, আরএন পাইছে ডিবি, ডিবি পাইয়া 100 জিবি মানে গিগাবাইট ভরছে, সো তারা মোবাইলে গিগাবিট ভরছে, মানে আনন্দ খুশিতে আমেরিকার কার কার সাথে যোগাযোগ করা যায়। তাহলে সূত্রটা কি? সিএম ডিবি আরএন ডিবি 100 জিবি, ঠিক আছে? এসএসজিটি, এসএস মানে কি? স্পেশাল সিকিউরিটি, জিটি, এরকম আগে স্পেশাল সিকিউরিটি একটা মানে এই ডিবি পাইছিল, ওরা আমেরিকা চলে গেছে। তো এসএসজিটি মানে যেটি পেয়েছিল ওরাও সেটি পেয়েছে। ঢা মানে এসএইচডিএইচ মানে ঢা মানে বিমানে করে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি এই ধারের অক্ষরগুলো আগে আইডেন্টিফাই, সূত্রটা দিলাম কাজে লাগাতে পারলাম না, কাজ হবে না। সিএমডিবি আরএনডিবি, আমার সাথে বলেন সিএমডিবি আরএনডিবি, এগুলো একটু মেসেজে লেখেন দিন না দেখা। সিএমডিবি আরএনডিবি 100 জিবি এসএসজিটি এসএইচডিএইচ, বাম পাশেরটা বড় পরেরটা ছোট, প্রত্যেকটা খোপের উপরেরটা আয়তন, নিচেরটা জনসংখ্যা। তাহলে দেখেন আমি আপনাদের দিক তাকাই বলতেছি। সিএম যদি বলি কি হবে, তাহলে সিএম হচ্ছে বিভাগ, প্রথমে আয়তন, আয়তনে চট্টগ্রাম, ছোট হলো ময়মনসিংহ, মানে এইটুকু প্রথম এম অক্ষর পাইলে পরে অনেক সময় হয়ে যায় ভাই। সি ডিবি, তাহলে বিভাগের ক্ষেত্রে ডিবি কি হবে? ঢাকা আর হচ্ছে বরিশাল বা সিলেট। এরপরে আরএনডিবি, আরএনডিবি হচ্ছিল জেলা, আর নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ, ঢাকা আর বান্দরবান, ঠিক আছে? আরএনডিবি 100 জিবি, 100 জিবিতে কি হয়? শ্যামনগর, ওয়ারি আর গাজীপুর আর হচ্ছে বিমানবন্দর, এটা হচ্ছে থানা। আর উপজেলা এসএস মানে শ্যামনগর আর হচ্ছে শায়েস্তাগঞ্জ, জিটি গাজীপুর, থানচি, থানচি ছোট, ঠিক আছে? এরপরে এসএইচ সাজেক, হাজিপুর, সাজেক বাগাইছড়ি, হ্যাঁ, রাঙ্গামাটি, আর হচ্ছে হাজিপুর দৌলত খান, ওই উপজেলার নাম দরকার নেই, আর ধামসোনা হাজিপুর। আর জিএস আমাদের কলেজের একজন জিএস আছে, সে খালি সিসি খায়, ঠিক আছে? তাহলে জিএস খাইছে সিসি, বিবেকের কাছে জিজ্ঞেস করেন যে সিসিটা কেন খাইছি। তাহলে জিএস হচ্ছে গাজীপুর, আর এস হচ্ছে সিলেট, কুমিল্লা চট্টগ্রাম কুমিল্লা, আর হচ্ছিল বগুড়া সদর, বগুড়া সদর, আর হচ্ছে বানারীপাড়া কোটালীপাড়া। এই পৌরসভা উপরেরটা বড় আয়তনে আর জনসংখ্যা ছোট, ওটা বুঝতে পারছেন? উপরেরটা এই আয়তন, নিচেরটা জনসংখ্যা। আশা করি মোটামুটি বুঝতে পারছেন, আর একটু টেকনিক দিলে পরে ক্লিয়ার হয়ে যাবেন। বুঝে ফেলি ভাই।
একটু করে ফেলেন। এই সূত্র ভাই কেউ দিতে পারবে না, এটা আমি অনেক কষ্ট করে বানাইছি। আর প্রত্যেকটা জিনিসের ইনস্ট্যান্ট, আমার বৈশিষ্ট্য হচ্ছে কি যে কোনো জিনিস ইনস্ট্যান্ট সূত্র তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, যেমন এই যে আপনার একটা দেই, মানে আয়তনে বড় হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন, তাহলে গা গাজীপুর সিটি সিটি কর্পোরেশন কোনটা? গা। এই যে বর্তমানে দেখেন, আমি কিছু আগে যখন বসেছিলাম বাদাম খেলাম, ঠিক আছে, সারা বাংলাদেশ বাদামের পর চলতেছে, যে পায়ের জোড়া হাতে জুড়ি গলায় থাকে সিটি গোল্ডের চেন নিয়ে যাবেন, সাথে সমান সমান বাদাম পাবেন। হ্যাঁ, তো গায়ে যদি সিটি সিটি গোল্ড থাকে গায়ে, তাহলে সিটি গায়ে থাকবে গাজীপুর, তাহলে সিটি কর্পোরেশন বড় আয়তনে কোনটা? গাজীপুর। এইভাবেই আর কি। হ্যাঁ, একটা জিনিস আর কি সাথে সাথে দিয়ে দিলাম, তাহলে আমি মুছে ফেলি, স্ক্রিনশট দিয়ে দিয়েন। এবার 4টে গোল দিলাম। পঞ্চগড়, দক্ষিণের জেলা কক্সবাজার, বান্দরবান, নবাবগঞ্জ বা চাপাই নবাবগঞ্জ। হ্যাঁ, সর্ব উত্তরের জেলা কোনটা? পঞ্চগড়। সর্ব পশ্চিমের নবাবগঞ্জ, সর্বদক্ষিণে কক্সবাজার, সর্বপূর্বে বান্দরবান। তাহলে এই 4টে কিভাবে শিখবো? পঞ্চ নবাবের বাজারে বান্দর, মানে পঞ্চ নবাব, 5টা নবাব, তার একটা বাজার ছিল, যে বাজারে শুধু বান্দর কেনা বেচা হইতো। তাহলে একটু উত্তর, দক্ষিণ, তাহলে পঞ্চ নবাবের বাজারে বান্দর। ঠিক আছে, উত্তর জেলা পঞ্চগড়। এবার তেতুলিয়া, বাংলা বান্ধা, মনাকষা, টেকনাফ, সেরাদ্বীপ, খাইন ঠং, থানসি, থানা স্থান, থানা স্থান, থানা স্থান, থানা স্থান। ঠিক আছে, বাংলা বান্দা যদি না থাকে, জায়গির জোত একটা জায়গার নাম, জায়গির জোত। তাহলে উত্তরের, সর্ব উত্তরের থানা কোনটা? তেতুলিয়া। সর্ব উত্তরের স্থান কোনটা? বাংলা বান্দা। সর্বপশ্চিমের থানা কোনটা? শিবগঞ্জ। সর্ব পশ্চিমের স্থান কোনটা? মনাকষা। সর্বদক্ষিণের থানা কোনটা? টেকনাফ। সর্বদক্ষিণের স্থান কোনটা? ছেড়াদ্বীপ। সর্বপূর্বের থানা কোনটা? থানসি। আর স্থান কোনটা? আখাইনটং। তাহলে এইভাবে মনে রাখবো। বাংলার তেঁতুল, শিব একজনের নাম। বাংলার তেঁতুল শিব মন কষিয়া খায়, মানে কষিয়ে কষিয়ে খাচ্ছে তেঁতুল, বাংলায় তেঁতুল হয়। বাংলার তেঁতুল শিব মন কষিয়ে খায়। এখন ওই বাংলার সম্পদ নষ্ট করছে দেখে বাংলাদেশের পুলিশ টেনে ছিঁড়ে আখাইনটং থানায় নিয়ে যায়, টেনে ছিঁড়ে আখাইনটং থানায় নিয়ে যায়। এইভাবে মনে রাখলে হবে, বাংলা তেঁতুল শিব মন কষে খায়, টেনে ছিঁড়ে আখাইনটং থানায় নিয়ে যায়। এটা হলো সূত্র ভাই। তাহলে বাংলা তেঁতুল শিব মন কষে খায়, টেনে ছিঁড়ে আখাইনটং থানায় নিয়ে যায়। আরেকবার বলেন। পঞ্চনবাবের বাজারে বান্দর, বাংলার তেঁতুল শিব মন কষে খায়, টেনে ছিঁড়ে আখাইনটং থানায় নিয়ে যায়। বুঝে ফেলি, স্ক্রিনশট দিয়েন। এবার একটু আনক্লোজ 1, আনক্লোজ 2, আনক্লোজ 3। ঠিক আছে,
1958, 1960, 1982। মহীসোপান চূড়ান্ত হয়নি সমুদ্র বিষয়ক। আমাদের উপকূলে যেগুলো রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের সামনে যে সমুদ্র আছে, এই সমুদ্রে ইলিশ মাছ আছে, খনিজ সম্পদ আছে, বিভিন্ন কিছু আছে। সুতরাং এই সমুদ্রটা কোন রাষ্ট্র কোন ভাবে পাবে, হ্যাঁ, এই যাতে একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের দ্বিধাদ্বন্দ্ব না হয়, এই কারণে ইউনাইটেড নেশন, জাতিসংঘ ইউনাইটেড নেশন কনভেনশন, একটা কনভেনশন করলো কিসের উপর? অন দা ল অফ দা সি। ঠিক আছে, কনভেনশন করলো অন দা ল অফ দা সি, সির উপর একটা আইন করলো। তো আনক্লোজ 1 1958, এটা মহীসোপান এরিয়া কিরকম হবে? আনক্লোজ 2 1960 সালে চূড়ান্ত হয়। 1982 সালে সমুদ্র বিষয়ক একটা আইন তৈরি করলো, যার নাম ইউনাইটেড নেশন কনভেনশন অন দা ল অফ দা সি 1982। এই আইনের মাধ্যমে কোন রাষ্ট্র কর্তৃক কিভাবে এই সমুদ্র ব্যবহার করবে, সেই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার হবেন। তো আমাদের বাংলাদেশের সেই বিষয়গুলো একটু চিত্রের মাধ্যমে আমরা শিখবো। ঠিক আছে, এই যে মনে করেন সমুদ্র, এবার এই যে মনে করেন বাংলাদেশ, এই সমুদ্র এদিক না ওদিক দিলে ভালো দেখা যায় না, তাহলে বুঝতে পারবেন না, চিত্র আঁকে দেই। হ্যাঁ, এই হলো সমুদ্রের ঢেউ। ভিত্তি রেখা বা বেস লাইন, ঠিক আছে। এবার হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি, এরপরে আছে সংলগ্ন অঞ্চল, কন্টিজিয়াস জোন। এবার আসি ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। হ্যাঁ, এরপরে আসি বারো 24 200 নটিক্যাল মাইল। মহীসোপান, এরপরে মুক্ত অঞ্চল, মুক্ত সমুদ্র অঞ্চল। এই জায়গার সামনে ভাটা আসে, জোয়ার আসে, বলা হয় যে ভাটা যখন থাকে, ঠিক আছে, তো এই এর মধ্যে একটা রেখা টানলাম, এটা হচ্ছে ভিত্তি রেখা। এখান থেকে মনে করেন আমাদের ইটা সমুদ্রটা মাপা হবে। এর মাঝখানে যে জল, এলো অভ্যন্তরীণ জলরাশি, অভ্যন্তরীণ জলরাশি। ভিতরে ভিত্তিরেখা থেকে মানে আমাদের এই মূল ভূখণ্ডের মধ্যে যেই অভ্যন্তরীণ জলরাশি, এরপর হচ্ছে ভিত্তিরেখা। ঠিক আছে, এই ভিত্তিরেখা বা বেজ লাইন থেকে রাজনৈতিক ভিত্তিরেখা থেকে 12 নটিক্যাল মাইল,
হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। 24 নটিক্যাল মাইল এটা হচ্ছে সংলগ্ন অঞ্চল বা কন্টিজিউয়াস জোন। আর 200 নটিক্যাল মাইল এটা পরীক্ষা আসে প্রায় ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন। 200 নটিক্যাল মাইলের মধ্যে আমরা যত মাছ আর একদম সমুদ্রের নিচ দিয়া একদম এই প্রলম্বিত মহীসোপান 350 নটিক্যাল মাইল। আর এই 200 নটিক্যাল মাইল উপর দিয়ে যে মুক্ত সমুদ্র এটা হচ্ছে সমুদ্র অঞ্চল। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 18 নটিক্যাল মাইল। মানে পানির ওখান দিয়ে যেগুলো মাপে সেগুলো নটিক্যাল মাইল হিসেবে আর কি ধরে, নট মাইল। আর সংলগ্ন অঞ্চল বা কন্টিজিউয়াস জোন সেটা হচ্ছে গিয়ে 24। আর অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে 200 নটিক্যাল মাইল। আর মহীসোপান হচ্ছে 350। মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্তই শেষ। এই সমুদ্র সীমা পর্যন্ত। আপনারা কোনো কিছু না বুঝলে আমারে আপনারা কমেন্টে লিখে দিবেন। তো আপনাদের আমাদের সাথে থাকেন, মোটামুটি আপনাদের একটা ভালো জায়গা নিয়ে যেতে পারবো, ঠিক আছে? আর বাংলাদেশ অ্যাফেয়ার্স এর আপনাদের সাথে না ব্যাচ 2 তে মনে হয় বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে থেকে ভাই আমি আপনাদের বলি, আমি রিটেনারদের যাদের কেউ বলে যে স্যার 24 ঘন্টায় শুধু খাওয়া দাওয়া আর মানে ওয়াশরুম আর ঘুম এই 4 ঘন্টা যার 20 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা পড়ালেখা করছে লিখিত প্রার্থীরা, তো এবারও দেখবেন মনে করেন যারা এই যে 4,75,000 বা 4 লাখ যাই পরীক্ষা দেখ আপনার এখান থেকে 20,000 25,000 টিকাবে। এখন কিন্তু ভাই সবাই বিশেষ নিয়ে সজাগ, ঠিক আছে? আমার এখন স্টুডেন্ট কারা বেশি ফ্যান জানেন? বুয়েট, মেডিকেল এই সমস্ত সায়েন্সের স্টুডেন্টরা আমার ফ্যান। কারণ আমি সাধারণ জ্ঞান ভালো পড়াই, সাধারণ জ্ঞানে ওরা যদি ভালো হয়ে যায় বিসিএস এ ওরা একদম কমপ্লিট মানে পেরে যাবে, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্টও আজকে ম্যাথ পরীক্ষা হয়েছে বেশি একটা ভালো হয় নাই, কঠিন, অনেকে 50 এর মধ্যে 30 পাবে, ঠিক আছে? সুতরাং কোনোটারে দুর্বল ভাবলে হবে না। আপনার সাধারণ জ্ঞানে দুর্বল বললে আপনার ম্যাথেও একটা প্রশ্নের উত্তরে এক, সাধারণ জ্ঞানের একটাও এক। সুতরাং আপনি ভাবেন যে সাধারণ জ্ঞানে আসলে এমনি পারবো, এটা ভুল ধারণা ভাই। আন্দাজে কোর্স কোপাইয়ে কোনোদিন আর কি নম্বর পাওয়া যায় না। সুতরাং আমি জানা মতে এই 20,000 স্টুডেন্ট এখন বাংলাদেশের ট্যালেন্ট যারা বিশ্বের সম্পর্কে সচেতন, ইভেন তারা ফার্স্ট ইয়ার থেকে সচেতন। সুতরাং এই 120 200-র মধ্যে 120 বা 130 পাওয়া, ঠিক আছে? এই 20,000 স্টুডেন্ট যারা কন্টিনিউ লেখা করে, শুধু 20,000 না 50,000 স্টুডেন্ট বর্তমানে পড়ালেখা করে 14 থেকে 18 ঘন্টা, ঠিক আছে? এবং এরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, এদের সাথে কম্পিটিশনে আপনাদের আসতে হবে, পড়ালেখা ছাড়া উপায় নাই। আজকেও ভাই 160 টাকার পেপার কিনছি, 160 টাকার পেপার কিনছি, ঠিক আছে? আগের কয়দিন বাই ছিল আর আজকে প্রায় 8-9টা পেপার কিনছি। এখন এই পেপারটা খুবই জরুরি, পেপারটা পড়লে পারে আপনাদের যদি সমস্ত বিশ্বর সাধারণ জ্ঞানটা আপনাদের এই বই শালা 2 দিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে, যে কোনো বিজ্ঞান বই, এরপরে সাহিত্যের বই ধরেন, ঠিক আছে? আপনাকে একে ভাস্ট নলেজ, সমুদ্রের মতন জ্ঞান আহরণের দিক জাপ দিয়ে পুকুরটারে সহজ মনে হবে। সুতরাং সিলেবাস দেখে দেখে বিগত সালে প্রশ্নগুলো পড়িয়ে আপনারা সামনের দিন এগোন, তা না হলে কিন্তু অসুবিধা ভাই। বিসিএস যেমন খুব একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস, 2-3 বার পিলি না পেলে হতাশ হয়ে যাইতে হয়। এই কারণে যা ধরবেন সিরিয়াস হয়ে ধরবেন, ঠিক আছে? আরেকটা উপদেশ থাকবে কি, কন্টিনিউ পেপার পড়বেন, সারা বিশ্বের সম্পাদকীয় কলাম এই দুটুকু পড়লে পারে দেখবেন যে বাংলাদেশের অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক অ্যাফেয়ার্স রিটেনের সব প্রশ্ন আয়ত্ত চলে আসে সিলেবাস ছাড়াও। আবার বাংলা সাহিত্য মাহিত্য ইয়াও দেখবেন যে খুব সহজ মানে আয়ত্ত চলে আসছে, ঠিক আছে? এই কারণে পেপার পত্রিকা পড়া শুরু করে দেন আর সাথে থাকেন, কাজে লাগবে। সবাই ভালো থাকেন। আজকে প্রথম ক্লাসে অনেক ভুল ত্রুটি থাকতে পারে ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো থাকে আপনারা মেসেজে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ।